তো আজকে আমরা স্ট্রং রুটস গল্পের শেষ অংশটা পড়ব। এর আগে আমরা দুটি পার্টে পড়েছি। প্রথম পার্টে আমরা ডক্টর আব্দুল কালাম সম্বন্ধে আলোচনা করেছি এবং সেকেন্ড পার্টে টেক্সট বুক অনেকটাই পড়েছি। তো যাই হোক, আজ আমরা বাকি অংশটি পড়ার চেষ্টা করব। দেখো, আমরা এর আগের পোর্শানে যতটা পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে কালাম তার বাবার সঙ্গে লোকাল মাস্কে যেতেন এবং সেখানে তিনি দেখেছিলেন যে মাস্ক থেকে বেরিয়ে আসার পর বেশ কিছু ব্যক্তি তারা তার বাবার জন্য বাইরে ওয়েট করতেন। হাতে থাকতো বাটি এবং সেই বাটির জলে কালামের বাবা মন্ত্র পড়ে তার আঙুলটা ডুবিয়ে দিতেন এবং সেই জলটা সেই ব্যক্তিরা বাড়িতে নিয়ে গিয়ে তাদের ইনভ্যালিড পার্সন যারা, অক্ষম ব্যক্তি যারা, অসুস্থ ব্যক্তি যারা, তাদের দিতেন এবং তারা নাকি খেয়ে সুস্থ হতেন। এটা আমরা সেকেন্ড পার্টে পড়েছি। আজ আমরা থার্ড পার্ট শেষাংশ পড়া শুরু করছি। দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অব মাই ফাদার্স। আমরা আগেই শুনেছিলাম যে রামেশ্বরমে একটি শিব টেম্পল ছিল, খুব বিখ্যাত টেম্পল, হিন্দুদের জন্য খুবই বিখ্যাত। সেই রামেশ্বরম টেম্পলে, শিব টেম্পলের যিনি প্রধান পুরোহিত, হাই প্রিস্ট যিনি ছিলেন, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, স্পেলিংটা ভালো করে দেখে রাখবে, ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অব মাই ফাদার্স। আমরা আগেই বলেছি যে ডক্টর কালাম যেখানে ছিলেন সেখানে হিন্দু এবং মুসলিমরা পাশাপাশি একটি সুন্দর পরিবেশে বাস করতেন। তো দেখতে পাচ্ছি কালামের বাবা একজন মুসলিম, কিন্তু তার সঙ্গে রামেশ্বরম টেম্পলের, শিব টেম্পলের যিনি প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর একটি ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাদের রিলিজিয়ান, তাদের ধর্ম সেই বন্ধুত্বের মাঝে কোনো পাঁচিল তুলতে পারেনি। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. কালাম বলছেন যে শৈশবের যে সমস্ত মেমোরিগুলো তার এখনও স্পষ্ট মনে আছে, ভিভিড মেমোরিজ মিন্স ক্লিয়ার মেমোরিজ, তার স্পষ্ট মনে আছে, তার স্মৃতিপটে জায়গা করে নিয়েছে। তার মধ্যে একটি হলো এই দুই ব্যক্তি, তার বাবা জয়নুল আবদিন এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। দুজনে কি করতেন? ইচ ইন ট্রেডিশনাল অ্যাটায়ার, তারা দুজনেই নিজ নিজ ঐতিহ্য মেনেই পোশাক পরতেন। ডক্টর কালামের বাবার পোশাক মুসলিমদের পোশাক এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী পুরোহিত, তার যে পোশাক, দুজনেই নিজ ধর্ম মেনেই পোশাক পরতেন, ঐতিহ্যশালী পোশাক, অ্যাটায়ার মিন্স ড্রেস। এবং সেই ড্রেস পরে দে উড ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স, দুজনে পাশাপাশি বসে আধ্যাত্মিক ব্যাপার নিয়ে আলোচনা করতেন। এই জিনিসটা, এই ছবিটা কালামের স্মৃতিপটে এখনও প্রকট হয়ে আছে। When I was old enough to ask questions, now Kalam grew enough to ask some questions to his father. কালাম বড় হয়েছেন, তার জানার আগ্রহ অনেক বেড়েছে। তো তিনি যখন বড় হলেন, যখন তিনি জানতে বুঝতে শিখলেন, তিনি তার বাবাকে একদিন প্রশ্ন করলেন, I asked my father about the relevance of prayer. আমি বাবাকে প্রশ্ন করলাম এই প্রেয়ারের রেলিভেন্স কী। রেলিভেন্স মিন্স ইম্পর্টেন্স, ইউজফুলনেস, প্রাসঙ্গিকতা কী। আমরা প্রেয়ার করব কেন? আমরা ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করব কেন? করলে কি হয়? তো কালাম বাবাকে প্রশ্ন করেছেন। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। বাবা কি বললেন? বাবা বললেন প্রেয়ার সম্বন্ধে কোনো মিস্ট্রি নেই, অর্থাৎ এই প্রার্থনা যে করি ঈশ্বরের সামনে,
এর পিছনে কোনো রহস্য নেই। দেয়ার ওয়াজ নো মিস্ট্রি। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অব দ্য স্পিরিট বিটুইন পিপল। বরং প্রেয়ার কি করে, বরং প্রার্থনা মেড পসিবল এ কমিউনিয়ন অব দ্য স্পিরিট বিটুইন পিপল। কমিউনিয়ন মিন্স সংযোগ স্থাপন করা, টু বিল্ড আপ আ রিলেশনশিপ অব দ্য স্পিরিট বিটুইন পিপল। মানুষের মধ্যে যে স্পিরিট আছে, যে আত্মা আছে, সেই আত্মার সঙ্গে আত্মার মেলবন্ধন ঘটায় এই প্রেয়ার। এটা কীভাবে হয় সেটা দেখব আমরা। তাহলে কালামের বাবা কি বললেন না, প্রেয়ারের পিছনে কোনো মিস্ট্রি নেই, কোনো রহস্য নেই, বরং যখনই আমরা প্রেয়ার করি তখন একটি মানুষের আত্মার সঙ্গে আরেকটি মানুষের আত্মার সুন্দর মেলবন্ধন ঘটে যায়, একটি কমিউনিয়ন তৈরি হয়। হোয়েন ইউ প্রে, হি সেইড, যখন তুমি প্রে করো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রে করো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, ট্রান্সেন্ড মিন্স ওভারকাম, বেরিয়ে আসা, অতিক্রম করা। তুমি তখন তোমার দেহ থেকে নিজে বেরিয়ে আসো, তোমার আত্মা, তোমার স্পিরিট তোমার শরীর থেকে বেরিয়ে আসে, তুমি নিজের সত্তা থেকে নিজেকে বার করে আনতে পারো, অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য কসমস, এবং তখন তুমি হয়ে যাও, কসমস মিন্স দ্য হোল ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ রূপে তুমি বিরাজ করো। যখন প্রে করি আমরা, তখন আমরা নিজেদের সত্তাকে ভুলে যাই, ভুলে গিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা বিলীন করি, বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে যাই, এবং সেই অংশ, বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই জায়গায়, সেই অংশে, হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, আর সেখানে কোনো মানুষের সম্পত্তি, তার বয়স, তার ধর্ম, তার বর্ণ কোনোটাই গ্রাহ্য হয় না। অর্থাৎ যখন প্রে করি তখন যে আত্মা, যে স্পিরিট আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে যখন পৌঁছায় বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে, সেখানে প্রত্যেকের আত্মার সঙ্গে আত্মার মেলবন্ধন ঘটে যায়, এবং সেই আত্মার কোনো জাত হয় না, সেই আত্মার কোনো ধর্ম হয় না, বর্ণ হয় না, বয়স হয় না, এবং তার কোনো সামাজিক স্ট্যাটাসও থাকে না। সে ধনী হোক বা গরিবই হোক, তাদের আত্মাগুলি পরস্পর মিলিত হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে গিয়ে। অর্থাৎ যখন প্রে করি আমরা সবাই নিজেদের সত্তাকে ভুলে গিয়ে একটি বিশ্বজনীন সত্তায় পরিণত হয়ে যাই, যেখানে প্রত্যেকটি সত্তা, প্রত্যেকটি আত্মা, প্রত্যেকটি স্পিরিট একসঙ্গে গিয়ে পারস্পরিক সহাবস্থান করে। তো খুব সুন্দরভাবে কালামের বাবা প্রেয়ার সম্বন্ধে কালামকে বুঝিয়ে দিলেন। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমরা আগেই বলেছি তার বাবার প্রচলিত শিক্ষা না থাকলে কি হবে, তার মধ্যে যে ইনেট উইজডম ছিল, তার মধ্যে যে সহজাত জ্ঞান ছিল, সেই জ্ঞান আমরা দেখতেও পাচ্ছি যে তিনি কীভাবে তার সেই জ্ঞান দিয়ে কালামকে মোটিভেট করছেন, ইন্সপায়ার করছেন। মাই ফাদার কুড কনভে, কনভে মিন্স এক্সপ্রেস, আমার বাবা প্রকাশ করতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক চিন্তাভাবনাগুলোকে, ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুব সহজ, ডাউন টু আর্থ একদম বাস্তবসম্মত, তিনি তামিল ভাষায় খুব সহজ সরলভাবে, বাস্তবসম্মতভাবে জটিল আধ্যাত্মিক চিন্তাভাবনাগুলোকে প্রকাশ করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, বাবা একবার আমায় বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, গুড অর ব্যাড, every human being is a specific element within the whole of the manifest divine being. In his own time, যে কোনো ব্যক্তি তার নিজের কালে, নিজের সময়ে, ইন হিজ ওন প্লেস নিজের জায়গায়,
ইন হোয়াট হি রিয়েলি ইজ, তার নিজের পরিচয়ে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং তিনি তার জীবনের যে পর্যায়ে পৌঁছেছেন, গুড অর ব্যাড, সে ভালো জায়গাতেই হোক বা খারাপ জায়গাতেই হোক। অর্থাৎ একজন ব্যক্তি তার নিজের পরিচয়ে, তিনি ভালোই হন বা খারাপই হন না কেন, একজন ব্যক্তি ইজ এ স্পেশাল এলিমেন্ট উইদিন দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসেরই ইম্পর্ট্যান্স আছে, যেটি আমরা ক্লাস 10-এ ফেবেল কবিতায় পড়েছি। ছোট বলে তার গুরুত্ব নেই, এটা কখনোই নয়। ক্লাস 11-এও পড়েছি ব্রাদারহুড কবিতায়, যেখানে দেখেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসেরই গুরুত্ব আছে, অসীম গুরুত্ব আছে। একটি জিনিস না থাকলে তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শৃঙ্খল, যে ডিসিপ্লিন, পুরোটাই ব্রেকআপ হয়ে যাবে। তো এখানে কালামের বাবা বলছেন যে প্রত্যেকটা ব্যক্তি, তিনি ভালোই হন খারাপই হন, তিনি ভালো জায়গায় পৌঁছান বা খারাপ জায়গায় পৌঁছান, যে অবস্থাতেই তিনি থাকুন না কেন, তিনি আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ডিভাইন বিইং, যে ঐশ্বরিক অবস্থান, সেই ঐশ্বরিক অবস্থানেরই তিনি একজন অংশ, স্পেসিফিক এলিমেন্ট, স্পেশাল পার্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট মিন্স প্রকাশ, ডিভাইন বিইং। ঐশ্বরিক যে প্রকাশ গোটা বিশ্বব্রহ্মাণ্ডের, সেই ঐশ্বরিক প্রকাশেরই একটি অংশ হচ্ছে মানুষ। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর আছেন, প্রত্যেকটা মানুষই ঈশ্বরের এক একটি রূপ। আমরা তো নোবেল লেকচারও ক্লাস 11-এ পড়েছি, যেখানে মাদার টেরেসা বলেছিলেন যে যীশুখ্রিস্টের মতে আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর লুকিয়ে আছেন। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিং অ্যান্ড প্রবলেমস? বাবা বলছেন, তাহলে কেন আমরা যখন জীবনে ডিফিকাল্টিস আসে, সমস্যা আসে, সাফারিংস আসে, প্রবলেমস আসে, আমরা ভয় পাচ্ছি কেন? আমরা প্রত্যেকেই তো ঈশ্বরের এক একটি রূপ। তাহলে আমরা কেন ডিফিকাল্টিস এলে, সাফারিংস এলে, প্রবলেমস এলে ভয় পাবো? হোয়েন ট্রাবলস কাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভ্যান্স অফ ইউর সাফারিংস। তিনি বলছেন, যখন জীবনের ট্রাবলস আসে, আমাদের উচিত সেই সাফারিংটা কেন এলো তার প্রাসঙ্গিকতাটা বোঝার। আমি কষ্ট পাচ্ছি কেন, কেন কষ্ট পাচ্ছি, এই কারণটা খুঁজে বার করা আমাদের প্রধান প্রয়োজন। আমাদের বুঝতে হবে যে কষ্ট কেন পাচ্ছি। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি ওয়ার্ডনোটসে তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া আছে হার্ডশিপ। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস, প্রেজেন্টস চান্সেস ফর ইন্ট্রোস্পেকশন, সেলফ থট। ওয়ার্ডনোটসও দেওয়া আছে থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ওয়ান সেলফ। অর্থাৎ জীবনে যত আমরা অ্যাডভার্স সিচুয়েশনের মুখোমুখি হব, ততই আমরা আত্ম উপলব্ধি করতে পারবো, ততই আমরা ডিপলি নিজেদেরকে ভাবতে পারবো যে কেন এই অ্যাডভার্স সিচুয়েশানে আমি এলাম, এবং সেই অ্যাডভার্স সিচুয়েশান আমায় কী শিক্ষা দিল। যদি আমার জীবনের পথটা যদি ফুল অফ পেটালস হয়, যদি আমার জীবনের চলার পথটা ফুলের পাপড়ি বিছানো হয়, তাহলে আমি কিন্তু ম্যাচিউরড পারসন, একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হতে পারবো না। অর্থাৎ আমার জীবনে যেমন ফুলের পাপড়ি থাকবে পথে, চলার পথে, ঠিক তেমন সেখানে বিপদ কাঁটাও থাকবে। তবেই তো আমি ম্যাচিউরড পারসন হতে পারবো, এক্সপিরিয়েন্স পারসন হতে পারবো। যে নাবিক সারা জীবন স্মুথ শীতে যদি তিনি জাহাজ চালান, মসৃণ সমুদ্রে যদি জাহাজ চালান, শান্ত সমুদ্রে, তাহলে তিনি স্কিল্ড সেলার কখনোই হতে পারবেন না। স্কিল্ড তিনিই হবেন যদি তিনি একই সঙ্গে কোনো ভয়ঙ্কর সমুদ্রেতেও জাহাজ চালাতে পারেন বা শেখেন। তাই অ্যাডভার্সিটি যখনই জীবনে আসে আমাদের, সেটি আমাদেরকে সেলফ থট করতে সাহায্য করে, আত্মবিশ্লেষণ করতে সাহায্য করে, চিন্তা করতে সাহায্য করে যে আমরা এই পরিস্থিতিতে উপনীত হলাম কেন, আর সেই পরিস্থিতি থেকে আমরা শিখলামই বা কী। তাই অ্যাডভার্সিটি জীবনে আসা খুব প্রয়োজন। হোয়াই ডোন্ট ইউ সে দিস?
to the people who come to you for help and advice? I asked my father. তাই যদি হবে বাবা, তাহলে তুমি কেন এই কথাগুলি যে ব্যক্তিরা তোমার অ্যাডভাইস জন্য আসে, তোমার হেল্পের জন্য আসে, তাদেরকে বলো না? তাদেরকে তো বলতে পারো যে অ্যাডভার্সিটি আসা দরকার, কষ্ট পাওয়া দরকার, তবেই আমাদের জীবন ফুলফিলড হবে, তবেই আমরা ম্যাচিওর পার্সন হতে পারবো। এই কথাগুলি তুমি তাদেরকে বলো না কেন? He put his hands on my shoulders and looked straight into my eyes. তখন বাবা কী করতেন এই প্রশ্ন শোনার পর? তিনি তার দুই হাত আমার দুই কাঁধে রাখতেন এবং চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। For quite some time he said nothing. For quite some time he remained silent. তিনি চুপচাপ থাকতেন কিছুক্ষণ, as if he was judging my capacity to comprehend his words. যেন মনে হতো আমার যে বাবা এরপর যে কথাগুলো বলবে সেগুলো কি আমি বুঝতে পারবো? আমার কি সেই ক্যাপাসিটি হয়েছে? এইটা বোঝার জন্যই বাবা একটু ওয়েট করতেন যে আমি তার কথা কম্প্রিহেন্ড করতে পারবো কি না, আন্ডারস্ট্যান্ড করতে পারবো কি না। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। তারপর তিনি খুব আস্তে গম্ভীর গলায় উত্তর দিতেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তার উত্তর আমাকে অদ্ভুত শক্তি দিত, আমাকে অদ্ভুত মোটিভেশন দিত, ইন্সপায়ার করতো আমাকে। তিনি কি বলতেন? হোয়েনেভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন। আমরা জানি যে মানুষ সমাজবদ্ধ জীব, আমরা সবাই সোশ্যাল বিইং, আমরা কেউ একা বাস করতে পারি না, একা থাকতে পারি না। সো হোয়েনেভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালোন, যখনই কোনো মানুষ নিজেদেরকে একা মনে করে, একাকিত্বে ভোগে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান, এটা আমাদের স্বাভাবিক একটা প্রতিক্রিয়া, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। যখনই মানুষ নিজেকে একা ভাবতে শুরু করে, তখনই মানুষ একজন সঙ্গী খুঁজে বার করে, সঙ্গী খুঁজতে চায়, সঙ্গী খুঁজতে শুরু করে। হোয়েনেভার দে আর ইন ট্রাবল দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম। যখনই একজন মানুষ সমস্যায় পড়ে, তারা একজনকে খোঁজার চেষ্টা করে যে তাকে সাহায্য করতে পারবে। হোয়েনেভার দে রিচ অ্যান ইম্পাস দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। হোয়েনেভার দে রিচ অ্যান ইম্পাস, ইম্পাস মিন্স ক্রাইসিস, স্ট্যাগন্যান্ট সিচুয়েশান। তারা হয়তো ক্রাইসিসে পড়েছেন, তারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, এমন সমস্যায় পড়েছেন যে সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে সেই পথ খুঁজে পাচ্ছেন না, একটা সংকট অবস্থায় পড়েছেন, ক্রাইসিসে পড়েছেন, তাদের যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তখন তারা কি করবেন? দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। তখন তারা এমন ব্যক্তিকে খোঁজেন যে তাদের সেই সমস্যা সলভ করার পথটা দেখিয়ে দেবেন, তাদের মুক্তির পথ দেখিয়ে দেবেন, সমস্যা দূর করার পথ দেখিয়ে দেবেন, এমন একজন ব্যক্তিকে তারা খোঁজেন। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। মনে রাখতে হবে, এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, রিকারেন্ট যেটা বারবার ফিরে আসে জীবনে আমাদের। যখনই আমরা অ্যাঙ্গুইশ পাই, অ্যাঙ্গুইশ মিন্স মেন্টাল পেন, যখনই মানসিক যন্ত্রণা পাই, লঙ্গিং কিছু আমাদের চাহিদা তৈরি হয়, ব্যাকুলভাবে আমরা কিছু পেতে চাই, অ্যান্ড ডিজায়ার কিছু ইচ্ছা আমাদের হয়, ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার। যখনই আমরা মানসিক যন্ত্রণায় ভুগি, কিছু চাই, কিছু পাওয়ার ইচ্ছা করি, তখনই আমরা একজন স্পেশাল হেল্পারেরও খোঁজ করি, যিনি আমাদের এই জায়গা থেকে উদ্ধার করতে পারবেন, আমাদের ডিজায়ারগুলো তিনি ফুলফিল করতে পারবেন, আমাদের মেন্টাল পেইনটা দূর করতে পারবেন। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, আই এম বাট এ গো বিটুইন ইন দ্য এফোর্ট টু প্রফিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যে লোকেরা বিপদে পড়ে আমার কাছে ছুটে আসে, I am but a go-between, but means only. I am nothing but
এ গো বিটুইন মিন্স মিডিয়েটার। আমি একজন আসলে মধ্যস্থতাকারী ছাড়া আর কেউই নই। ইন দ্যার এফোর্ট টু প্রপিসিয়েট, টু প্লিজ, প্রপিসিয়েট মানে তুষ্ট করা, প্লিজ করা, ডেমনিক ফোর্সেস, যে সমস্ত ডেমনিক ফোর্সগুলো আছে, অশুভ শক্তিগুলো আছে, সেই অশুভ শক্তিগুলোকে দূর করতে গেলে, তাদেরকে প্লিজ করতে গেলে কি করতে হবে না, প্রে করতে হবে, অফারিংস করতে হবে। আমি তাদের হয়ে, মানুষদের হয়ে আমি প্রে করি, আমি প্রার্থনা করি, আমি অফারিংস করি, আমি অঞ্জলি দিই। তো মানুষ তাহলে কেন আমার কাছে ছুটে আসছে? যাতে করে আমি একজন মধ্যস্থতাকারীর কাজ করতে পারি এবং আমি প্রেয়ারের থ্রু দিয়ে, অফারিংসের থ্রু দিয়ে ডেমনিক ফোর্সগুলোকে প্লিজ করতে পারি, প্রপিসিয়েট করতে পারি, এই জন্য ছুটে আসে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। অবশ্য এটা মোটেই কিন্তু সঠিক পদক্ষেপ নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এই স্টেপ, এই পদ্ধতি, এই প্রসেস কখনোই কোনো মানুষের ফলো করা উচিত নয়। কারণ আমরা আগেই শুনেছি যে প্রত্যেকেই তো ঈশ্বরের এক একটি অংশ। তাহলে প্রত্যেকেরই উচিত নিজের সমস্যাগুলোকে নিজে থেকেই ওভারকাম করা এবং বোঝা কেন আমি এই সমস্যায় পড়লাম, এই সমস্যা আমাকে কী শিক্ষা দিল। কিন্তু মানুষের ধর্ম, তারা বিপদে পড়লে সঙ্গী খোঁজে, তাই আমার কাছে ছুটে আসে, আর আমি তখন প্রেয়ার করে অফারিংসের মধ্য দিয়ে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস। খুব ইম্পর্টেন্ট কথা এবং খুব কঠিন কথা এটা। এখানে কালামের বাবা দুটো ভিশন বলেছেন। সেই দুটো ভিশনের পার্থক্য আমাদের বুঝতে হবে। একটা ভিশন ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, অর্থাৎ আমাদের জীবনে যা কিছু খারাপ হয়ে থাকে, যে ক্ষেত্রেই আমরা ব্যর্থ হয়ে যাই, আমরা দোষ দিই আমাদের ভাগ্যকে, আমাদের ফেটকে। এটা আমাদের ভয় থেকে আসছে। আমাদের মনে হয় ব্যর্থ হলাম কেন, আমার কোনো দোষ নেই, এটা আমার ভাগ্যের দোষ। এই একটা ভিশন, এই একটা চিন্তা। আরেকটি ভিশন কি? অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলভস। আমাদের যে সমস্ত ইচ্ছাগুলো আছে, সেই ইচ্ছাগুলোর ফুলফিল করতে গেলে, ইচ্ছাগুলোকে অ্যাচিভ করতে গেলে আমাদের অনেক কিছু বাধা জীবনে আসে। আমাদের কাজ হচ্ছে যে আমাদের বুঝতে হবে সেই বাধাগুলোকে, এবং সেই বাধাগুলোকে কীভাবে অতিক্রম করব এটাই বুঝতে হবে। একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো তোমাদের মধ্যে কেউই কোনো একটি কঠিন পরীক্ষা দিলে, এন্ট্রান্স পরীক্ষা কিছু একটা দিলে, এবং সেই এন্ট্রান্স পরীক্ষায় গিয়ে তুমি ব্যর্থ হলে, র্যাঙ্ক করতে পারলে না বা খারাপ র্যাঙ্ক হলো। একজন স্টুডেন্ট সে সঙ্গে সঙ্গে নিজের ভাগ্যের দোষ দিল, যে আমার ভাগ্যটাই খারাপ, তাই র্যাঙ্ক করতে পারিনি। আর একজন স্টুডেন্ট সে ভাবতে শুরু করলো যে র্যাঙ্কটা খারাপ হলো কেন, কোন সাবজেক্টে আমি উইক, কোন পেপারটা আমি খারাপ পরীক্ষা দিয়েছিলাম, এবং কি করলে সেই উইকনেস আমার দূর হবে, কি করলে নেক্সট বার আমার এই প্রবলেমটা আমি সলভ করতে পারবো। এই ভিশন আমাকে দেখতে হবে যে কোন স্টেপ ফলো করলে, কি প্রসেস ফলো করলে আমি আমার ডিজায়ারগুলো আমি অ্যাচিভ করতে পারবো, আমি ফুলফিল করতে পারবো। তাহলে এই দুটো ভিশন বুঝতে হবে। একটি ভিশন আমরা ফেটকে দিই, আমরা ভাগ্যকে দায়ী করি। আরেকটি ভিশন হচ্ছে ব্যর্থ হলে আমাকে বুঝতে হবে কেন ব্যর্থ হলাম, তার সমস্যার সমাধান আমাদের খুঁজে বার করতে হবে। এই দুটো ভিশনই কালামের বাবা কালামকে বলেছেন। I remember my father starting his day at 4 AM by reading the নামাজ before dawn. আমার মনে পড়ছে বাবা তার রোজ দিন শুরু করতেন ভোর 4টের সময়। বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোরের আগেই তিনি 4টের সময় নামাজ পড়তেন। নামাজ পড়ার মধ্য দিয়ে তার দিন শুরু হতো। তিনি তো খুব স্ট্রিক্ট পারসন, ডিসিপ্লিন পারসন, তিনি ডিসিপ্লিন লাইফই লিড করতেন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। নামাজ পড়ার পর হি উড ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ,
কোকোনাট গার্ডেন, তাদের একটি ছোটোখাটো নারকেলের বাগান ছিল বাড়ি থেকে অনেকটাই দূরে। তিনি নামাজ পড়ার পরে পায়ে হেঁটে সেই নারকেল বাগানে যেতেন। অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, যেটি আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। তিনি রেগুলারই পায়ে হেঁটে 4 মাইল দূরে তাদের নারকেলের বাগানে যেতেন। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। যখন ফিরতেন আবার 4 মাইল হেঁটে হেঁটে প্রায় 1 ডজন কোকোনাটকে পরস্পর বেঁধে তার কাঁধের দুদিকে ঝুলিয়ে তিনি বাড়ি ফিরতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরই তিনি তার ব্রেকফাস্ট করতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, এবং ইট ওয়াজ হিজ রেগুলার ওয়ার্ক। এটা তার একটা দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছিল এবং এই অভ্যাস চলতো ইন হিজ লেট 60s পর্যন্ত, যখন তার এজ 60-এর শেষের দিকে অর্থাৎ 68 বা 69, তখনও পর্যন্ত তার এই একই রুটিনই ছিল। তিনি সকালে উঠতেন, নামাজ পড়তেন, তারপর কোকোনাট গার্ডেনে যেতেন এবং নারকেল নিয়ে বাড়ি ফিরতেন, তারপরে তিনি ব্রেকফাস্ট করতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে ট্রাইড টু এমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এমিউলেট মিনস ইমিটেট, অনুকরণ করা, ফলো করা। আমি সারা জীবন ধরে আমার যে জগৎ, বিজ্ঞান প্রযুক্তির যে জগৎ, সেই জগতেও বাবাকে ফলো করার চেষ্টা করেছি। বাবার অ্যাক্টিভিটি, তার কথাগুলো তিনি যতটা পেরেছেন ফলো করেছেন। আই হ্যাভ এন্ডিভার্ড, I have tried to understand the fundamental truths revealed to me by my father. আমি চেষ্টা করেছি বোঝার দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, যে মৌলিক সত্যগুলি বাবা আমার সামনে প্রকাশ করেছিলেন, এক্সপোজড করেছিলেন, সেই মৌলিক সত্যগুলি আমি বারবার বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, এবং আমি তো অবশ্যই বিশ্বাস করি, আমার মধ্যে এই কনফিডেন্স তৈরি হয়েছে, আমি বিশ্বাস করি যে সত্যি একটা ডিভাইন পাওয়ার আছে মহাবিশ্বে, বিশ্বব্রহ্মাণ্ডে একটি ঐশ্বরিক ক্ষমতা আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকোলি অ্যান্ড ফেলিওর। সেই ডিভাইন পাওয়ার যে কোনো ব্যক্তিকে তার কনফিউশন, তার কনফিউজিং সিচুয়েশান থেকে, তার মিজারি থেকে, দুঃখ কষ্ট থেকে, মেলানকোলি তার জীবনের বিষাদ যখন আসে সেই বিষাদ থেকে, অ্যান্ড ফেলিওর এবং ব্যর্থতা, দুঃখ, বিষাদ, কনফিউশন অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভোগা, কনফিউজড হয়ে পড়া, এই জায়গা থেকে আমাদেরকে যে লিফট আপ করে, যে তুলে আনে, সে কিন্তু ডিভাইন পাওয়ার, একটু ঐশ্বরিক ক্ষমতা, যাকে আমরা কোনোভাবেই নেগলেক্ট করতে পারি না, রিফিউজ করতে পারি না, এবং কালাম সেটি বিশ্বাসও করতেন। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ান্স টু প্লেস, এবং সেই ডিভাইন পাওয়ার একজনকে তার সত্যিকারের জায়গাতে, তার প্রকৃত জায়গাতে পৌঁছে দিতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। আর যদি কোনো ব্যক্তি একবার সেভার্স মিন্স কাট অফ, ছিন্ন করা, যদি কেউ একবার তার ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড ছিন্ন করতে পারে পৃথিবী থেকে, তার ইমোশনাল, তার আবেগ, তার দৈহিক যে সম্পর্ক, মানসিক এবং দৈহিক সম্পর্ক পৃথিবীর সঙ্গে যদি ছিন্ন করতে পারে এই সংসার জীবন থেকে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তাহলে সেই ব্যক্তি সত্যিকারের মুক্তির স্বাদ পাবে, সত্যিকারের হ্যাপি হবে, সুখী হবে, এবং সত্যিকারের মানসিক শান্তি, মানসিক প্রশান্তিও লাভ করতে পারবে। এটা কালামের দৃষ্টিভঙ্গি, তার বাবার কাছ থেকে যেটা তিনি শিখেছেন। তাহলে আমরা টেক্সট পড়া শেষ করলাম। তোমরা বারবার এই টেক্সটটি পড়বে এবং খুব ভালো করে বোঝার চেষ্টা করবে যে কালাম আসলে এই স্টোরির মধ্য দিয়ে কী বলতে চাইছেন। তার এই গল্প আমাদের কাছে একটি শিক্ষণীয় ব্যাপার থাকবে, এই আশা রাখি আমি। ওকে, থ্যাংক ইউ।